আমার স্বামীর নাম চকর মিত্র চৌধুরী। চৌধুরীটা অবশ্য ছেঁটে ফেলেছেন, চকর মিত্র নামেই পরিচয়। আমার 18 বছর বয়সে যখন বিয়ে হয় তখন আমার স্বামী ভ্যারেন্ডা ভেজে বেড়ান। গুণের মধ্যে তবলা বাজাতে পারেন আর বিএ পাস। ওদের বংশে কেউ কখনো চাকরি করেনি। পূর্ববঙ্গে ওদের জমিদারি ছিল, তার জের ছিল আমার বিয়ে অবধি। শোনা গিয়েছিল এখনও নেই নেই করে যা আছে তাতে ছেলেকে আর ইহজীবনে চাকরি করতে হবে না। বউ ভাতের আয়োজন এবং শ্বশুর বাড়ি থেকে পাওয়া আমার গয়নাগাটি দেখে আমার বাপের বাড়ির লোকদেরও ধারণা হয়েছিল যে কথাটা বুঝি সত্য। পড়তি বনিদি পরিবারের খুব বারফাট্টাই থাকে, লোক দেখানো বাহাদুরি করার সুযোগ তারা ছাড়ে না। বিয়ের পর শ্বশুরবাড়ির ভেতরকার নানা ছোটোখাটো অশান্তি আর তর্ক বিতর্কের ভেতর দিয়ে জানতে পারি যে আমার বিয়েতে খরচ করতে গিয়ে তাদের অবস্থা প্রায় শেষ। উপরন্তু বাজারে বেশ ধারও হয়েছে। শাশুড়ি মানুষটি বেশ ভালোই ছিলেন, শান্তশিষ্ট এবং খুবই সমবেদনাশীলা। গরিব এবং ধার্মিক পরিবারের মেয়ে তিনি। এ বাড়ির সঙ্গে ঠিকঠাক মিলেমিশে যেতে পারেননি। তিনি আমাকে ডেকে একদিন কাছে বসিয়ে বললেন, ফুচুর, আমার স্বামীর ডাকনাম, সঙ্গে তোমার বিয়ে হয়েছে, সেটা তোমার কপাল। ফুচু ছেলে খারাপ নয়, কিন্তু আমাদের শুধু এখন খোলাটা আছে, সার নেই। বিয়ে দিয়েছি যদি বউয়ের ভাগ্যে ওরও ভাগ্য ফেরে। কোমর বেঁধে ওর পেছনে লেগে থাকো, আশকারা দিও না। একটু লাই দিলেই শুয়ে বসে সময় কাটাবে। এবারই পুরুষদের ধাত তো জানি, বড় কুড়ে। কথাটা শুনে আমার দুশ্চিন্তা হলো। বিয়ের পর যদি আমার স্বামীর ভাগ্য না ফেরে তবে কি এরা আমাকে অলক্ষণে বলে ধরে নেবেন? শাশুড়ি দুঃখ করে বললেন, এ সংসার চলছে কিভাবে তা জানো। জমি আর ঘরের সোনাদানা বিক্রি করার টাকায় বেশি দিন চলবে না। যদি ভালো চাও তো ফুচুকে তৈরি করে নাও। ভয় ভয় বললাম, আমি কি পারবো মা? উনি কি আমার কথা শুনে চলবেন, যা রাগী মানুষ? শাশুড়ি হেসে ফেললেন, পুরুষের রাগকে ভয় পেতে নেই। ওদের রাগটা হলো শুধুই পটকার ফাঁকা আওয়াজ। বেশি পাত্তা দিও না। কি করতে হবে তা কি আমাকে শিখিয়ে দেবেন? ওসব শেখাতে হয় না মা। তোমার মুখ দেখে তো মনে হয় বেশ বুদ্ধি শুদ্ধি আছে, নিজেই ঠিক করে নিতে পারবে কি করতে হবে। শাশুড়ির সঙ্গে সেই দিন থেকেই আমার একটা সখিত্ব গড়ে উঠেছিল। শাশুড়িদের সম্পর্কে যা সব রটনা আছে তাতে বিয়ের আগে খুব ভয় ছিল। আমার ভাগ্য ভালো যে শাশুড়ি দজ্জাল নন। তবে দজ্জালের অভাব সংসারে কখনো হয় না। আমার একটিমাত্র যা বয়সে বড়, তিনি প্রচণ্ড দজ্জাল, আর একজন বাল বিধবা এক পিস শাশুড়ি। বলতে গেলে ইনি সংসারের সর্বময় কর্ত্রী। অল্প বয়সে বিধবা হওয়ায় তার দাদা ও ভাই তাকে স্নেহবশে তোলা তোলা করে রেখেছে। ফলে এ সংসারে এর দাপট দেখার মতো। উত্তরবঙ্গের যে শহরে শ্বশুরবাড়ির লোকদের বাস তা ঘিঞ্জি, নোংরা এবং ছোট। জীবনযাত্রায় কোনো বৈচিত্র্য নেই। এদের বাড়িটা বেশ বড়। পাকিস্তানে এদের আরও বড় এবং অনেকগুলো বাড়ি, প্রচুর জমি ইত্যাদি ছিল। এ বাড়িটাও এদের আগে থেকেই ছিল। আমার দাদা শ্বশুর তৈরি করিয়েছিলেন। জমিদার বাড়ি যেমন হয় তেমনই, অনেক ঘর, খিলান, গম্বুজওয়ালা জবরজং ব্যাপার। ভাগিদারও কম নয়। দেশ পাকিস্তানে চলে যাওয়ায় আত্মীয় স্বজনরা এসে সবাই এ বাড়িতেই আশ্রয় নেন।
তাদের প্রথমে আশ্রয় দেওয়া হয়েছিল দুর্গত হিসেবে, কিন্তু পরে তারা দাবি তোলেন এ বাড়ি যখন এস্টেটের টাকাতেই তৈরি তখন এতে তাদেরও ভাগ আছে। বাড়িটা দাদা শ্বশুরের নামে। ওয়ারিয়াসান আমার শ্বশুর শাশুড়ি, এক জ্যাঠা শ্বশুর ও তার মেয়ে, ভাসুর ও স্বামী। কিন্তু সেটা হলো কাগজপত্রের মালিকানা। যারা দখল করে বসেছেন তারা দখল ছাড়েননি। মামলা মোকদ্দমা চলছে অনেক দিন ধরে। সেই সঙ্গে কিছু ঝগড়া কালকি-যাও। তবে পাল পার্বণে, বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ ইত্যাদিতে গোটা পরিবার একত্র হয়ে যায়। এসব বুঝে উঠতে এবং লোকগুলোকে চিনে নিতে আমার কিছু সময় লেগেছিল। একটু বড় বড় কথা বলা এবং সুযোগ পেলেই দেশের বাড়ির জমিদারির গল্প করা এদের একটা প্রিয় অভ্যেস। এ বাড়ির পুরুষদের চাকরি বাকরি, ব্যবসা ইত্যাদিতে আগ্রহ ছিল না, বেশি নজর ছিল ফুর্তির দিকে। তবে আমার যখন বিয়ে হয় তখন বাঁচার তাগিদে কেউ কেউ রুজি রোজগারে মন দিয়েছে। আমার স্বামী সম্পর্কে বলতে গিয়েই এত কথা বলা। স্বামী জমিদার বাড়ির ছেলে, আদরে আলস্যে মানুষ। লেখাপড়ার চার কম ছিল বলে গড়িয়ে গড়িয়ে বিয়ে পাস। মেজাজটা একটু উঁচু তারে বাঁধা। যখন তবলার রেওয়াজ করেন তখন একটুও বিরক্ত করা চলবে না। ঘুম থেকে ডেকে তুললে রেগে যান। উনি উঠবেন ওর ইচ্ছে মতো। বউকে নিয়ে কোথাও যাওয়া ওর পোষায় না। স্ত্রীর বুদ্ধি পরামর্শ নেওয়া ওর কাছে অপমানজনক। বয়সে উনি আমার চেয়ে বেশ কিছুটা বড়। আমার 18, ওর 32। বয়সের পার্থক্য নিয়ে আমি আপত্তি তুলিনি, কারণ আমি একটু বয়স্ক মানুষকেই স্বামী হিসেবে পেতে চেয়েছিলাম। আর আমার বাপের বাড়ি এতই গরিব যে পাত্রর বয়স বা চাকরি নিয়ে খুঁতখুত করা আমাদের পক্ষে শৌখিনতা। তবে বলতে নেই, বয়স 32 হলেও আমার স্বামী দেখতে অতি চমৎকার। টান লম্বা, ফর্সা, ছিপছিপে, এক মাথা ঘন কালো চুল, মুখখানাও দারুণ মিষ্টি। গায়ে যে নীল রক্ত আছে যা চেহারা দেখেই বোঝা যায়। বয়সের পার্থক্য এবং ওর গুরুগম্ভীর রকম সকম দেখে আমি ওকে আপনি করেই বলতাম। সেই অভ্যেস আজও রয়ে গেছে। বিয়ের কয়েকদিন বাদে ওর মুড বুঝে আমি একদিন বললাম, আচ্ছা, আমি এ বাড়িতে কার অন্ন খাচ্ছি তা কেন বুঝতে পারি না বলুন তো। উনি খুবই অবাক হয়ে বললেন, তার মানে? আমি এ বাড়িতে কার অন্নে প্রতিপালিত হচ্ছি তা জানতে ইচ্ছে করে। ওটা কোনো প্রশ্ন হলো? তুমি আমি সবাই একই অন্নে প্রতিপালিত হচ্ছি। আমি যে বুঝতে পারছি না। বুঝবার দরকার কি, ভাত তো জুটছে, তাহলেই হলো। আমি মাথা নেড়ে বললাম, না, ওটা কাজের কথা নয়। কেউ একজন তত যোগান দিচ্ছেন। তিনি কে? উনি এ সময় বিরক্ত হতে পারতেন, আমাকে ধমকও দিতে পারতেন। আমি অত্যন্ত সেরকমই প্রত্যাশা করেছিলাম, কিন্তু উনি রাগ করেন না। গভীর চিন্তিত মুখ করে বললেন, কেন, তুমি কি জানো না? আমি খুব ভয়ে ভয়ে মৃদুস্বরে বললাম, আপনি রাগ করবেন না, যা জানি সেটা একটুও অসম্মানজনক নয়। আমি শুনেছি সোনার জমি বেচে এ সংসার চলে। উনি হ্যাঁ বা না কিছু বললেন না। বিকেলের চা খাচ্ছিলেন একতলার জানালার ধারে বসে। জানালার বাইরে কাঁচা ড্রেন, তার ওপাশে নোনা ধরা দেওয়াল। ঘরে পিলপিল করছে মশা। ড্রেনের একটা বিচ্ছিরি গন্ধ আসছে। ভারী ভীষণ্ণ আর ভার একটা বিকেল। উনি খুব ধীরে ধীরে চা খেয়ে কাপটা পুরনো আমলের কাঠের গোল টেবিলটার ওপর রেখে আমার দিকে চেয়ে বললেন, কথাটা ঠিক, তুমি আরও কিছু বলতে চাও বোধ হয়। আমি খুব ভয় পেয়ে গেলাম। ওর মুখটা গম্ভীর, গলাটা যেন আরও গম্ভীর। কিন্তু ভয় পেতে শাশুড়ি বারণ করেছেন। আমি বললাম, ঘরের সোনাও লক্ষ্মী, জমিও লক্ষ্মী। শুনেছি এসব বেচে খাওয়া খুব খারাপ। উনি গম্ভীর বটে, কিন্তু অসহায়ও। সেটা ওর পরের কথায় প্রকাশ পেল।
উনি একটু গলা খাঁকারি দিয়ে বললেন, কি করা যাবে তা তো বুঝতে পারছি না। আমি একটু সাহস করে বললাম, দেখুন, সোনাদানা অফুরন্ত নেই, জমিও বোধহয় শেষ হয়ে এলো, আমাদের কি সাবধান হওয়া উচিত নয়? উনি আমার দিকে অকপটে চেয়ে থেকে বললেন, আমাদের বলতে তুমি কি তোমার আর আমার কথাই ভাবছো? আমি তাড়াতাড়ি বললাম, তা কেন, এবারে সকলে মিলেই তো আমরা। উনি বিমর্ষ মুখে বললেন, বিয়েতেও আমাদের অনেক খরচ হয়ে গেছে। আচ্ছা, হঠাৎ কথাটা তুললে কেন বলো তো? আমি গরিব ঘরের মেয়ে, সেটা তো জানেন। গরিবদের বড্ড কষ্ট। আপনাদের যদি গরিব যেতে হয় তাহলে কষ্টটা সহ্য হবে না। আপনারা তো আদরে মানুষ। তোমরা গরিব বলে এ বাড়ির কেউ কখনো তোমাকে অপমান করেনি তো? তা করেনি, কিন্তু গরিব বলে মনে মনে আমার সবসময় সংকোচ হয়। উনি মৃদুস্বরে বললেন, সংকোচের কিছু নেই। তোমরা তো আর নিজেদের অবস্থা গোপন করনি। আমরাও জেনে শুনেই কাজটা করেছি। তোমার কি মনে হয় আমি একটা অপদার্থ? আমি তাড়াতাড়ি বললাম, তা কেন, আপনাকে আমি কতটা শ্রদ্ধা করি তা আপনি হয়তো জানেন না। আপনি অপদার্থ কেন হবেন তা নয়, আপনি ইচ্ছে করলেই রোজগার করতে পারেন তো। কীভাবে করবো বলো তো? আমি মোটে বিএ পাস, এতে বড়জোর একটা কেরানিগিরি জুটতে পারে, তার বেশি কিছুই নয়, এবং সেটাও পাওয়া শক্ত। চাকরি করব বলে তো কখনো ভাবিনি। চাকরি না করলেই কি নয়, ব্যবসাও তো করা যায়। ব্যবসা? সে তো দোকানদারি, ওটা পারবো না। আমি ওর ভাব দেখে হেসে ফেললাম, বললাম, আচ্ছা, এখন ওসব কথা থাক। আপনি চা খেয়ে বেরোতে যাচ্ছিলেন, আমি আটকে রেখেছি আপনাকে। আপনি ঘুরে আসুন, পরে দুজনে মিলে কিছু একটা পরামর্শ করব। আপনি তাতে রাগ করবেন না তো? উনি জবাব দিলেন না, চিন্তিত মুখে বেরিয়ে গেলেন। অন্যমনস্ক ছিলেন বলেই বোধ হয় আমার কথাটা ভালো করে কানে যায়নি।